কালকের ব্লগটা যখন আমি তোমাদের সাথে পাবলিশ করলাম, তার আগে কিন্তু আমার হাজব্যান্ডদের সাথে আমি আলোচনা করিনি আমাকে যে ওই ধরনের কমেন্টস করেছে। তো এই ভিডিও দেখার পর কিন্তু আমার মা আর আমার হাজব্যান্ড দুজনাই কিন্তু জানতে পারলো যে এরকম কথা বলেছে। তো অবভিয়াসলি খারাপ লাগারই কথা, যে এরকম কথা কে বলতে পারে। তো তোমরা অনেকেই ভাবছো যে হয়তো আমার আপনজনরা বলেছে, বা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কেউ হয়তো বলেছে, বা আমার বন্ধু বান্ধব। না বন্ধুরা, কেউ আমাকে কিন্তু এই কথা বলেনি। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি কারোর সাথে আমার ওরকম নেই সম্পর্ক। তবুও যদিও কারোর সাথে ওরকম সম্পর্ক আমার থেকেও থাকে, আমাকে কেউ ভালোবাসে না, তাদের এত বড় সাহস নেই যে আমাকে ওই রকম খারাপ কথা বলতে পারবে আমার সামনাসামনি। এবং কি আমার পাড়া প্রতিবেশী কেউই না, এরকম বলার কারোই ক্ষমতা নেই। কে বলেছে বলো তো বন্ধুরা কথাটা? তোমাদেরকে বলি যে অনেক দিন আগে তোমাদেরকে আমি বলেছিলাম না, হাফ প্যান্ট পরা নিয়ে যে কমেন্টস করেছিল, সেই কিন্তু এই কমেন্টসটা করেছে। তার দ্বারাই সম্ভব, কোনো ভদ্রলোকের দ্বারা তো সে কথা সম্ভব নয় যে আমার মৃত্যু হয়ে পড়ে থাকবো, দেখার লোক থাকবে না, দরজা খোলার লোক থাকবে না। কত বড় কথা বলো! ভাবলে না কীরকম একটা যেন লাগে, যে কী জন্মের পাপ করেছি আমি। আমি এত পাপী মানুষ যে সত্যি দেখো, সে তো আমার থেকে অনেকই ছোট হবে। কারণ তার সাথে কিন্তু দুই একবার আমার কনভারসেশন হয়েছিল, তাতে আমি বুঝতে পারি সে আমার থেকে অনেকই ছোট। ছোট মানুষের মনে এত পাপ থাকে গো, অন্যের জন্য এত খারাপ চিন্তা ভাবনা আনতে পারে, এটা না ভাবতেই পারি না। বয়স্ক মানুষরা হলে তাও ভাবা যায়, তবু কারো মৃত্যু এ কথা তো বলা যায় না বলো। আমার পাশের বাড়ি, আমার যে ছাদ থেকে দেখা যায় একটা বাড়ি পরে বাড়ি, তো ওই বাড়ির জেঠিমা মারা গেছেন আজকে কয়েক বছর হয়েছে। আমি যখন এখানে এসেছি তার 3-4 বছর পরে উনি মারা গেছেন। ওনার 2 ছেলে, তো এক ছেলে হচ্ছে আর্মি অফিসার, আর আরেক ছেলে হচ্ছে উনি অ্যাডভোকেট। তো অ্যাডভোকেট যে, তিনি কিন্তু আমাদের কৃষ্ণনগর কোর্টেরই। তো উনি, ওনার বউ, ওনার ছেলে, ওনারা কিন্তু এখানেই থাকে। আর ওনার বড় ছেলে বাইরে থাকে, যেহেতু আর্মিতে আছে, ও তো বাইরে পোস্টিং জব। তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওনার যে অ্যাডভোকেট ছেলে, ছেলে বৌমা দেখেন যে ওই জেঠিমা কিন্তু আর নেই, উনি মারা গেছেন। তো দেখো, পাশের ঘরেই ছেলে ছেলে বৌমা ছিল, অথচ কিন্তু কেউ টেরও পায়নি ওনার মৃত্যুর সময়। তো মৃত্যু ওনার ওইভাবেই লেখা ছিল, সেই কারণে উনি ছেলের সাথে থেকেও কিন্তু ছেলেকে সাথে পায়নি ওই সময়। আর বন্ধুরা, আমার খুব কাছেরই, কাছের বলতে আমার নিজের, আমার মায়ের মা, আমার দিদা। আমার দিদার কিন্তু হাফ ডজন ছেলে মেয়ে, 4টে হচ্ছে মেয়ে, 2টো ছেলে। আর আমার 2 মামা কলকাতাতে থাকে। আর আমরা হচ্ছে আমার মায়ের তো নবদ্বীপে বিয়ে হয়েছে, আর 2 মাসি থাকে ত্রিপুরাতে, 1 মাসি থাকে বৃন্দাবনে। এই হলো আমার দিদার টোটাল ছেলে মেয়েদের কে কোথায় থাকে। আমার বড় মামার কাছে থাকতো আমার দিদা, আর বড় মামা পলতাতে বাড়ি। কয়েকদিন আগে এসেছিল বড়দি, ওই বড় মামার মেয়ে ওর বাবার কাছে থাকতো। আর আমার দিদা মাঝে মাঝে মেয়েদের কাছে যেত। মেয়েদের বলতে আমার মাই একটু কাছে থাকতো। তো কখনো সখনো দিদা তো নিজে হাতে খেত রান্না করে, নিরামিষ, কারো হাতে রান্না খাবে না, কোনো বাসনে খাবে না। তো অনেক ঝামেলা দিদাকে নিয়ে যাওয়া কোথাও, বয়স্ক মানুষ। ত্রিপুরাতে আমার 2 মাসির বাড়ি, সেখানে গিয়েছিল ঘুরতে আমার দিদা। তো নিয়ে গেলে, ত্রিপুরা থেকে অনেক দূর না, ওখানে গেলে কিন্তু 3 মাস 4 মাস রেখে দেবে, 2 মেয়ে। আর আমার যে বড় মাসি, আমার বড় মাসি খুব বড় লোক, তো বড় মাসির কাছে থাকতো বেশি। আর ওখানে আমার মেজো মাসিও আছে, তাদের অবস্থা আছে ভালো, স্কুল মাস্টার আমার সেই মেসো। কিন্তু আমার বড় মেসোরা অনেক বেশি ধনী, ওদের অনেক ব্যবসা, পুকুর টুকুর অনেক কিছু আছে। তো সেখানে গিয়ে আমার দিদা কিন্তু ছিল। আর মৃত্যুর সময় আমার দিদা কোথায় মরেছে? আমার যে মাসি বললাম স্কুল মাস্টার মেসোমশাই, তার বাড়িতে মারা গেছে। তাহলে তার 2 ছেলে থাকা সত্ত্বেও মৃত্যুকালে কিন্তু 2 ছেলের হাতে জলও পায়নি। আর আমার মা তো দেখতেও পায়নি, কারণ আমার মায়ের তখন যাওয়ার মতন আমাদের অতটাই সক্ষমতা ছিল না। আর প্লেনে করে যাওয়ার কথা তো ভাবেও নি, ট্রেনে গেলেও 2 দিন 3 দিন লেগে যাবে। সেজন্য কিন্তু আমার মা আর মৃত্যুর সময়, মৃত্যুর পরেও কিন্তু মাকে আর দেখতে পায়নি। তো এই হলো জীবন। আমার বাবার মৃত্যু হলো, তখন কি হলো? আমি ছিলাম মৃত্যুর মুখে। আমি দেখো কৃষ্ণনগরে থাকার কথা, মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, আমি গিয়েছি বাবার কাছে, বাবার বাড়িতে বেড়াতে। তো আমার তখন বাবার এরকম ঘটনাটা ঘটলো। আর যদি এক্সাম না শেষ হতো, বা স্কুল দিন থাকতো, তাহলে তো আমি মেয়েকে নিয়ে স্কুল দেওয়া না করতাম, আমি যেতামই না। আমি তো দেখতাম পরে গিয়ে বাবাকে, কিন্তু বাবার একদম মৃত্যুর সময় আমি ছিলাম। তো বিধাতার লিখন এগুলো,
ভীষণভাবে খারাপ লাগে জানো তো, তার জন্য এতগুলো কথা আমি তোমাদেরকে বলছি আর কি। বলো না কেউ এই ধরনের কথা, এটা বললে কারো কিছুই হয় না, আমার কিছুই হবে না, তুমি তোমার পাপের বোঝা অনেক বাড়িয়ে নিচ্ছ। বন্ধুরা দেখো কী দিয়েছি বলো তো, আদা আর জিরে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে এটাকে একটু কষিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে, তারপরে বাঁধাকপি আর অল্প একটু পুরো ছোট্ট একটা মাছের মাথা আছে। খুব মেছো না আমি, আমাকে তো আমার জানেমান চৈতালি বলে যে খুব মেছো আমি। তো দেখো চৈতালি, এইটুখানি মাছের মাথা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিলাম বাঁধাকপির ঘন্ট, মানে মেছো মেছো একটা গন্ধ থাকবে না সেটা। আর আমাকে সেদিনকে সুনন্দা বলেছে মাছ ভাজা দাও গরম গরম ভাতে। তো চলে এসো বন্ধু, মাছ ভাজা দিয়ে দেবো গরম গরম। মেছোর কাছে আসলে মেছো কিন্তু মাছ খাওয়াবেই খাওয়াবে। তো মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, সেদিন হাসিবাবু বলেছে ও মনে হয় খায়, ওরও নাকি ভালো লাগে। তবে বন্ধুরা তোমরা কি খাও সবাই জানিও তো, নাকি আমি বাঙাল মাছের মধ্যে সব কিছু দিই। আমাকে একজন নাকি বলেছে যে সব কিছু মাছে দিয়ে খায় বাঙালরা। একদম ঠিকই বলেছে, বাঙালরা সব কিছুর মধ্যে মাছ খেতে ভীষণ ভালোবাসে। বন্ধুরা তাড়াতাড়ি করে সমস্ত রান্না করে দেখো, চাল একদম ধুয়ে কিন্তু আমি হাঁড়ির মধ্যে রেখেও দিচ্ছি। রান্নার পরপরই না এই আমার মতন কিন্তু একটু চটপট কী করে বলো তো মুছে রাখবে, তাহলে জায়গাটা একদম মেসি হয়ে থাকবে না। রান্না করতে গেলে দেখবে গাদা কিন্তু বাসন বেরোয়। যদি হাউস হেল্পার থাকে তো থাকবে, আর না হলে চটপট ছোটোখাটো জিনিসগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে সেই জায়গাটা থেকে সরিয়ে দেবে, দেখতে খারাপ লাগবে না। লোকজন আসলে বলবে না এই বউটা ভীষণই পরিষ্কার, মানে ছোটোখাটো একটুখানি জিনিস করে রাখলে। এখন যদি হঠাৎ করে লোকও আসে তাহলে কিন্তু অসুবিধা হবে না। এখন কিন্তু বেরোবো, এখন 11:15 বাজে, আর রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, মাছের ঝোল আর বাঁধাকপির ঘন্ট। আর ভাতটা এসে করবো। তোমরা দেখলে যে চালটা ভিজিয়ে আমি রেখে দিয়েছি একদম গ্যাস ওভেনে বসিয়ে। আর ঠাকুরের জন্য কিছু টুকটাক কেনাকাটা করতে আমি যাব, এই টাইমটাতেই বের করি। বেশি দূর না, আমাদের বাড়ির কাছে যে মায়ের মন্দির আছে ওই মন্দিরের কাছাকাছি দোকানগুলো, ওখান থেকেই আমি কয়েকটা জামা কাপড় নেবো। তো বন্ধুরা আমি চট করে গিয়ে ঘুরে আসি, তার হচ্ছে পরে তোমাদেরকে দেখাবো আমি কি আনলাম গপু সোনাদের। সামনে তো দোল নাচ, তার জন্যই। বন্ধুরা বেরিয়েও ছিলাম 1 ঘন্টা, 12টার দিকে গেলাম, দিয়ে 1টার সময় আসলাম। এসে হুটো পাটা করে স্নান করে পুজো দিয়ে দেখো আমি ভাতটা করে নিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কি এনেছি, কিন্তু শেয়ার করতে গেলে এখন আবার ওদিকে 1 ঘন্টা চলে যাবে। তো আমি বললাম না, পরেই দেখাবো তোমাদের সাথে। স্নান হয়ে গেলে না এত খিদে পেয়ে যায় বাচ্চাদের মতন, আমি কিন্তু থাকতে পারি না। সকালবেলা একটু হালকা খাবার খাই তো, সেই কারণে কিন্তু আমার অতিরিক্ত মানে মাথাতে খিদেটা পেয়ে যায়। যাই হোক বন্ধুরা খেয়ে নিই। আর আমাকে একজনা কমেন্টস করেছে, ওর নাম সুপ্রভা। তো আমার মেয়ের মতনই, মানে সন্তানের মতনই। ও লিখেছে যে ওর 3 বছর হয়েছে বিয়ে, আর ওর মাও একা থাকে, মানে ও কিন্তু ওর মা বাবার মনে হয় একমাত্র সন্তানই হবে। তো ও বলছে আমাকে যে আমার ভিডিও দেখলে নাকি ওর মাকে ও ফিল করে। তো বিশ্বাস করো যে এত সুন্দর কথা, মানুষ কত সুন্দরও হতে পারে তাই না বলো। তবে সুন্দরের সংখ্যাই কিন্তু বেশি, আমি তো দেখছি এই ইউটিউব করতে এসে। তো ওর যেই কমেন্টসটা পেয়ে কিন্তু আমার নিজেকেও এত ভালো লাগছে যে ও এত সুন্দরভাবে আমাকে ও ভাবছে, মানে আমাকে দেখে যে ওর মায়ের কথা মনে পড়ছে। এটা কিন্তু একটা বড় কমপ্লিমেন্ট না? অনেক ভালোবাসা সুপ্রভা তোমাকে। আর তুমি আমার ভিডিও দেখো, আমাকে কমেন্টস করো এইভাবে, আমার ভীষণ ভালো লাগলো। আর মাকেও বলো আমার ভিডিও দেখতে, আমাকে কমেন্টস করতে। আর তোমার মা বললেই কিন্তু আমি চিনে যাব, আর কোথা থেকে দেখছো সেটাও আমাকে পারলে জানি। আমাকে একজনা বলেছো যে আমি এই যে তুলসী গাছকে কোথায় রাখি, এখানে রাখলে তো গাছটা ঠিক বাড়ে না রোদ না পেলে। আমি কিন্তু বক্স জানলার মধ্যে ঢুকিয়ে রাখি, আমার যে ঘরের জানলাটা দেখতে পাও ঠাকুরের এখানের, ওখানের বক্স জানলাতে আমি রাখি, পুজো করার সময় নিয়ে আসি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তো এই মন্ত্রটা কিন্তু আমি বলি তুলসী গাছে যখন জল দিই, একদম সহজ নিয়ম, পারলে তোমরা বলো। আর বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই যে সামনের দরজার কাছে আমি কর্পূর রেখেছিলাম না দরজার দুপাশে দুবাটিতে, তো সেটাকে কিন্তু আমি ওখানে পরদিন সকালবেলা বলেছি জ্বালিয়ে দিতে। ওই দরজার মুখে দাঁড়িয়েই তোমরা জ্বালিয়ে দেবে, দিয়ে বাইরের দিকে করে, মানে বাড়ির যদি চারিপাশে পারো তোমরা অবশ্যই কিন্তু ওই ধোঁয়াটা ঘুরিয়ে দেবে, যাতে মানে ওই কর্পূরের ধোঁয়া দিয়ে দেবে, নেগেটিভ যে আছে সমস্তই কিন্তু দূর হয়ে যাবে। তো এই সহজ নিয়মটা তোমরা করো, অনেকে জানতে চেয়েছো তো আমি বলে দিলাম এটা। আর বন্ধুরা তখন তো আমি গোপাল বা রাধা মাধবের জামা কাপড় আনতে গিয়েছিলাম, তো তার সাথে অনেক জিনিসও আমি আনতে গেছিলাম, ছোটো ছোটো জিনিস, সেগুলো আমি নিয়ে এসেছি। তবে গোপু সোনার যে জামাটা সেটা না আমি পাইনি। গোপু সোনা তো অনেকই ছোটো, মানে ছোটো ছিল, সেগুলো আমার পছন্দ হচ্ছিলো না একদমই।
তো ভাবলাম যে একটু ভালো দেখে আমাকে দেখান। তো দোকানদার বলল যে বিকেলবেলা আপনার বাড়িতে গিয়ে আমি দিয়ে আসবো। আমি তো মাল আনতে যাবো, আপনার বাড়ির ওদিক থেকে আসবো, তো আমি নিয়ে যাব, ওখান থেকে আপনি পছন্দ করে একটা নিয়ে নেবেন। তাই আমি বললাম আচ্ছা, তাহলে তো খুব ভালোই কথা। দিয়ে উনি আর আসেন উনি, আমি সন্ধ্যের সময় ফোন করলাম যে কী হলো দাদা, তখন বললো আসলে এত ভিড় ছিল আপনাদের বাড়ির সামনে, তখন আর আমি যেতে পারিনি, আমি দোকান খুলবো বলে দোকানে চলে এসেছি, যদি বলেন তাহলে কি এখন নিয়ে যাব। বললাম না, এখন আর আনতে হবে না। তাহলে বললো তাহলে আপনি যদি আসেন তো এখন, নাহলে সকালবেলা এসে নিয়ে যাবেন। দিয়ে আমার আর ইচ্ছে করলো না যেতে। তাই বলে এখন বেজে গেছে কটা বলো তো, এখন তো 8টা মতন বেজে গেছে। তা আমি আর গেলাম না, দেখি কাল সকালেই যাব। তো ভেবেছি আর তোমাদেরকে দেখালাম না, আর সামনে তো দোল, তোমাদের আমি দেখাবো তখন। আর ধনেপাতা কিন্তু এইভাবে আমি রেখে দিই, ধনেপাতা কিন্তু কখনো ধুয়ে রাখি না, ধুয়ে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। টিস্যু নিচে দিয়েছি, আবার ওপরেও টিস্যু দিয়েছি। আর এয়ার টাইটের মধ্যে দেবে, যদি ধনেপাতাতে জার্ম আছে না, ধুলাম না বলে বাজারের তো নোংরাটা আছে, এরকম এয়ার টাইটে ঢুকিয়ে রাখলে কী হবে, সেই জার্মটা যদি থেকেও থাকে তো ওই কৌটোর মধ্যেই কিন্তু থাকবে। আর এখন দেখেছো কখন এসেছি জানো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মানে এই জায়গাটা একটুখানি মুছে রেখে যাচ্ছি, যে সারাদিনের একবারও কিন্তু আমার মোছা হয়নি আজকে এই জায়গাটা, জানো তো। তো যাই হোক, আমি আমার মতন সময় বার করেই কিন্তু দেখো সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ করে নিলাম। আর কিচেন এরকম থাকলে কার কার ভালো লাগে বন্ধুরা, পরদিন সকালবেলা আসবো আর একটু নেতাটা বুলিয়ে নিয়ে ফাটাফাট রান্না করে নেবো। আর এই দেখো টুথব্রাশটা আমি পাল্টেছি, আগে টুথব্রাশটা পুরো ঝাড়ু হয়ে গেছিলো, পাল্টাবো পাল্টাবো করে আমার মনেই থাকে না। এই যে স্ট্যান্ড বেসিনটা দেখতে পাও, এর ভেতরেই কিন্তু রাখা আছে আমার জিনিস, তারপরেও আমার খেয়ালই থাকে না। যখন আমি ক্যামেরায় তোমাদেরকে দেখাই, দেখি পুরো ব্রাশটা এডিট করতে গিয়ে ঝাড়ু হয়ে গেছে। আর ঝাড়ু ব্রাশ কিন্তু কেউ ব্যবহার করো না, 2 থেকে 3 মাসই বলে, কিন্তু আমার মনেই থাকে না জানো তো। যাই হোক, আছে মনে ছিল, পাল্টে নিলাম। তারপর দেখো আমি একদম একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি দেখো মুখে ক্রিম টিম লাগিয়ে বন্ধুরা, দেখো ঘর আমি এইভাবে রেখেই চলে আসলাম। বন্ধুরা চলে এসেছি নিচে, নিচেই তো ঘুমাবো, তোমাদেরকে বললাম কদিন ধরে, তো নিচেই ঘুমাই এখন। আর আজকে কিন্তু আমি তোমাদের মোটামুটি কমেন্টসের রিপ্লাই অনেকে দিয়ে দিয়েছি, তারপরে আমি কিন্তু নিচে আসলাম। আর এখন ঘড়ির কাঁটাতে অনেক বেজে গেছে, 11টা 15 বাজে। তো আর দেরি করবো না, এবার আমি আজকে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কমেন্টসের রিপ্লাই দিয়ে দিয়েছি। এখন যারা কমেন্টস করবে আমি আবার কালকে তাদের রিপ্লাই দেবো। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, টাটা।